কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবারের। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরের সমাবেশ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু গণ অভ্যুত্থান অধিদপ্তরের। সহায়তা দেয়া হবে শহীদ পরিবার ও আহতদের, জানালেন তথ্য উপদেষ্টা। আগামী অর্থবছর থেকে মিলবে মাসিক ভাতা। এবং রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দলের পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত করবেন দায়িত্ব পালন। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। অবশেষে মঙ্গলবার রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাসা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সঙ্গে থাকছেন তার মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে রিসিভ করবেন তার ছেলের তারেক রহমান ও তার পরিবার। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে তার চিকিৎসার কথা রয়েছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নানা জটিলতা ও বাধা পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দাবি জানিয়ে এলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন গলাতে পারেনি তার চিকিৎসক পরিবার ও দল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে যাওয়া নিয়ে আর কোনো বাধা না থাকায় লন্ডনে যেতে পারছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রীর লন্ডন যাত্রা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 7 তারিখ রাত 10টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম জিয়া। সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সে যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বিএনপি নেত্রীকে রিসিভ করবেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 8 বছর পর দেখা হবে মা ছেলের। এরপর ভর্তি হবেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই। এর ওপরই নির্ভর করবে চিকিৎসার জন্য পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারবেন কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী, ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। এবং বিএনপি নেত্রী বেগম জিয়া দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। 2018 সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর 2020 সালের 25শে মার্চ জামিনে মুক্ত হলেও 5 আগস্ট পর্যন্ত এক প্রকার গৃহবন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করবে দুদক। তবে হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিন ছাগলকাণ্ডে সমালোচিত NBR এর মতিউর সহ স্ত্রী সন্তানদের নামে মামলা করেছে দুদক। অবৈধ সম্পদের মামলায় জড়িয়েছেন সাবেক 2 MP। মেগা প্রকল্পে লুটপাট, বিদেশে অর্থ পাচার সহ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক মহাপরিচালকের কাছে প্রশ্ন ছিল, বিদেশে থাকা অভিযুক্তদের কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ।
আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে 16 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 25 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় মামলা করেছে দুদক। প্রায় 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এছাড়া 125 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মতিউরের বিরুদ্ধে ইতিপূর্বে তো আমরা মামলার রুজু তথ্যাদি আপনাদেরকে পরিবেশন, এটা হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। এদিকে দুদকের নাম ভাঙিয়ে চাঁদাবাজের খবর নজরে আসে আসল দুদকের। পরে এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংস্থাটি জানায় এ কাজ ভুয়া দুদকের। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে এসে গ্রেফতার হন 3 জন। পল্টন থানায় 7 জনকে আসামি করে মামলা করে দুদক বলছে অন্তত 200 অভিযান চালিয়ে চাঁদাবাজি করেছে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচির আগে এসব কথা জানান তারা। লিফলেট বিতরণ বাংলা মোটর থেকে শুরু হয়ে কারণ বাজারে এলাকা ঘুরে আবার বাংলা মোটরে এসে শেষ হয়। এর আগে লিফলেট বিতরণ কর্মসূচি বিস্তারিত বর্ণনা দেন তারা। জানান, মঙ্গলবার থেকে রাজধানীর সহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবদানের কথা ঘোষণাপত্রে তুলে ধরার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় কর্মসূচি থেকে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করতে এবং জনগণের আকাঙ্ক্ষার জায়গাগুলো কি সেগুলো জানতে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে, এই সংবিধান ৭১-এর আকাঙ্ক্ষা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে না। অতএব ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করতে আমাদের নতুন সংবিধান প্রয়োজন। নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন অত্যন্ত আবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত 15 বছরে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ভাগ্য পরিবর্তন হলেও জনগণের ভাগ্য বদলায়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সুধী সমাবেশে কথা বলেন তিনি। বলেন, গত 53 বছরে দেশের মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি। বিগত সরকার 1.5 দশকে দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে লাভবান হলেও নিপীড়িত এবং অধিকার বঞ্চিত হয়েছে জনগণ। পরে সুধী সমাবেশে অর্ধশত পরিবারকে রিকশা ও সেলাই মেশিন উপহার দেয় জামায়াতের আমির। স্বাধীনতার পর এক এক করে 53 বছর গিয়েছে। বহু জাতির ঘুরে দাঁড়াতে 2, 4, 5 বছর লেগেছে। আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না। পারার কারণটাও একেবারেই স্পষ্ট। 2টা জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে। 2 যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। একটা দুঃশাসন, আর একটা হচ্ছে দুর্নীতি। খরচ কমাতে একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার পক্ষে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। জানান, এতে সরকারের খরচ কমে নামবে 600 কোটি টাকায়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে 16টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার কমিশন। সোমবার রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে সংবাদকর্মীদের সঙ্গে বসেন তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন এই কমিশন। এতে স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা, নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। এরপর নিজেদের মতামত তুলে ধরেন কমিশন প্রধান। জানান, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে তারা। লোকাল গভর্নমেন্ট সিস্টেম নাই, সিস্টেমে আনতে হবে।
সিস্টেম আনতে গেলে নির্বাচন একরকম হওয়া লাগবে। এখন জেলার একরকম নির্বাচন, উপজেলার একরকম নির্বাচন, ইউনিয়ন একরকম নির্বাচন, এটা তো করা সঙ্গত না। তখন কিন্তু একটা সিস্টেমের প্রশ্ন আসবে। এই সিস্টেমের প্রশ্ন আসলে যেসব সহজ হবে যদি সংসদীয় পদ্ধতিতে হয়। স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর এমপিরা যাতে অযাচিত নিয়ন্ত্রণ করতে না পারেন সে বিষয়ে সুপারিশ করা হবে বলেও জানান তোফায়েল আহমেদ। মিনিস্ট্রিগুলো থেকে সার্কুলারগুলো আসে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টে, ওখানেও কিন্তু একটা লাইন জুড়ে দেওয়া হয় এমপি সাহেবের পরামর্শ করিবেন বা শুনিবেন, এরকম কথা আছে বলা। এগুলো থাকা চলবে না, কারণ এটা আইন, এটা তো এক ধরনের আইনের ফোর্স হয়ে যাচ্ছে যখন একটা সার্কুলারে থাকে। এছাড়া স্থানীয় সরকারের পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে ভাবছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। শুধু লোকাল গভর্নমেন্ট টাকা দিয়ে চলে না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিটিগুলোর প্রতিবেদন চলতি মাসেই দেয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ আদালতে জুলাই স্মৃতি সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রক্রিয়ার দিকে সরকার এগিয়ে যাবে বলেও এ সময় জানান তিনি। এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। নির্বাচন তো যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সেই অনুযায়ী যে টাইম ফ্রেমের মধ্যে হয়ে যাবে, তার আগে বিভিন্ন যে সংস্কারের কমিটিগুলি তাদের রিপোর্ট বের হয়ে আসবে এই মাসের মধ্যেই, জানুয়ারিতেই। তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো, রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী ডেট, আমরা স্পেসিফাইড ডেটে আমাদের যে কাজ শুরু করার কথা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে আমরা নির্বাচনের প্রক্রিয়ায় এগিয়ে যাব। আরও বেশি বিদেশি বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেবজাকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবজার 2023-24 সালের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় এই নির্দেশনা দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা একটি টিম তৈরি করে বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরার পরামর্শ দিয়ে বলেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বেবজাকে সাহায্য করবে। বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরতে চীন ও জাপানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ দেন ডক্টর ইউনূস। এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান উপদেষ্টাকে জানান, ডিসেম্বরে বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব পেয়েছে। 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ জোনে 452টি কারখানা রয়েছে, আরও 136টি কারখানা নির্মাণাধীন রয়েছে বলেও ডক্টর ইউনূসকে জানান তিনি। খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। এই সেবায় আরও 3% সম্পূরক শুল্ক বাড়াচ্ছে এনবিআর। মোবাইল অপারেটররা বলছে এর ফলে 100 টাকা রিচার্জে 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। 6 মাসের ব্যবধানে মোবাইলে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারও খরচের বোঝা চাপছে 18,87 লাখ সিম কার্ডধারীর কাঁধে। 3% বাড়ানো হচ্ছে সম্পূরক শুল্ক। 2024-25 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট 18% এবং সারচার্জ আছে 1%। এছাড়াও সিম কর, রাজস্ব ভাগাভাগি সহ অন্যান্য কর মিলিয়ে 100 টাকা রিচার্জে 54.5 টাকা নেয় সরকার। এর মাঝেই হঠাৎ করে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে 100 টাকায় 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত 1000 কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। সোমবারই এ বিষয়ে আদেশ জারি হতে পারে বলে জানিয়েছে এনবিআর সূত্র। শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্য মতে গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় 44 লাখ। এই 1100-1200 কোটি টাকার জন্য দেখা যাবে যে অনেক আরও কমে যাচ্ছে ওভারঅল রেভিনিউ, মানুষ কম কথা বলতে পারে। 3% যে ট্যাক্স বাড়ানোর কথা শুনছি সাপ্লিমেন্টারি ডিউটির উপরে, বাজেটের এত আগে এসে একটা এসআরওর মাধ্যমে এই জিনিসটা করা আমাদের কাছে খুব ব্যতিক্রমী মনে হয়েছে এবং আমরা আর্জ করব এনবিআর কাছে যে এটা যাতে বাড়ানো না হয়। 2015-16 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলার উপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
আরও 1 বছর মেট্রো রেলে ভ্যাট বাতিল করেছে এনবিআর। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতি সুবিধা বহাল থাকবে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর, যেখানে তাৎক্ষণিকভাবে আদেশ কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে 15% ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রো রেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন, কিন্তু মেট্রো রেল চালুর পর থেকেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুরোধে এই সেবার উপর ভ্যাট আরোপ করা হয়নি। নজিরবিহীন শীতকালীন ঝড় ও তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের 30টি অঙ্গরাজ্যের 6 কোটির বেশি মানুষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। আবহাওয়াবিদরা বলছেন, গত 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার পাশাপাশি তাপমাত্রাও হবে সর্বনিম্ন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। তীব্র তুষারপাত ও শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। 30টির বেশি অঙ্গরাজ্য এখন শুভ্র চাদরে ঢাকা। ঝড়ের কারণে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। অনেক স্থানে রাস্তা কেটে গেছে। স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে ক্যানসাস, আরকানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও নিউ জার্সি সহ কয়েকটি অঙ্গরাজ্যে। এই অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে অঞ্চলগুলোর প্রধান সড়ক। এছাড়া বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবার তুষারপাত 38 সেন্টিমিটারে পৌঁছাতে পারে, যা গত 1 দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত। তুষার ঝড়ের কারণে বিভিন্ন স্থানে থমকে গেছে জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া কাউকে বাসাবাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে 6 কোটিরও বেশি মানুষ তুষারপাতের কবলে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস। এর আগে আগাম তুষারপাতের খবরে গ্রোসারি দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার হিড়িক পড়ে যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত আর্কটিক মেরু অঞ্চল থেকে একটি ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের দিকে ধাবিত হয়ে এই তীব্র তুষারপাত ও হিমশীতল আবহাওয়ার সৃষ্টি করেছে। তুষার ঝড় মোকাবেলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কুয়েতে কৃষিতে সফলতার মুখ দেখছেন অনেক প্রবাসী বাংলাদেশি। অনেকে পুরাতন পেশা পরিবর্তন করে যোগ দিচ্ছেন কৃষি পণ্য উৎপাদনের কাজে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের খাদ্য নিরাপত্তার জন্য বিদেশি কৃষি পণ্যের উপর নির্ভরতা রয়েছে। দেশটির প্রায় 90% কৃষি পণ্য আমদানি নির্ভরশীল। প্রতিবেশী সৌদি আরব, সিরিয়া, লেবানন, জর্দান, মিশর, ইরান সহ বিভিন্ন দেশ থেকে কৃষি পণ্য আমদানি করা হয়। দেশটিতে কৃষি পণ্যের চাহিদা পূরণের জন্য স্থানীয় উৎপাদন খুবই সীমিত। কুয়েতের কৃষিকাজে জড়িত হয়েছেন অনেক বাংলাদেশি। কেউ মাসিক বেতনে বিভিন্ন কৃষি ফার্মে কাজ করেন, আবার কেউ দেশটির নাগরিকদের কাছ থেকে জমি বর্গা নিয়ে কৃষি পণ্য উৎপাদন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। আমার সবই হয়, বাংলাদেশের টমেটো, ফিশ, মরিচ, সব বাংলাদেশে যা আছে, কপি, সিম, লাউ। দেশে আমি কাজ করছিলাম, দেশে আমি শ্বাস করছিলাম, মানে গ্রীষ্ম করছিলাম। আছে মোটামুটি আমার তো খুব ভালো লাগে। আমি দীর্ঘ 16 বছর সিটি এলাকায় কাজ করছি, তো এখন 4 বছর যাবত এখানে নিছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 5-6 জন আমার আন্ডারে কাজ করে। এগুলা সবজি ফলাইয়া মার্কেটে নেই। আধুনিক কৃষি প্রযুক্তি এবং উন্নত সেচ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে কুয়েতের কৃষিখাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশ থেকে ফেরত পাঠানো 95 ভারতীয় মৎস্যজীবীকে সংবর্ধনা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার দক্ষিণ 24 পরগনায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ডাকা হয় জেলেদের পরিবারকে। এ সময় মমতা জেলেদের ভারতীয় জলসীমা অতিক্রম না করার উপদেশ দেন। দুদিন আগে ভারত এবং বাংলাদেশের আটকে যাওয়া 200-র বেশি মৎস্যজীবীকে এক দেশ অন্য দেশের কাছে হস্তান্তর করে। এর মধ্যে বাংলাদেশ সরকার ভারতের কাছে হস্তান্তর করে 95 মৎস্যজীবীকে। অন্যদিকে বাংলাদেশের কাছে তুলে দেওয়া হয় ভারতে আটকে থাকা 90 মৎস্যজীবীকে। সুকুমার দাস সাথে থাকবেন, মিলেমিশে থাকবেন। এই যে
বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নিজেদের ইগোর জন্য পুরো ক্রিকেট পরিবারকে লজ্জায় ফেলেছেন বলে মন্তব্য সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের। পদের লোভ লালসা থেকে বিরত থেকে ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি। তবে 5 মাসেও বিসিবির স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করতে না পারা ফারুক আহমদের ব্যর্থতা বলে মনে করেন সুজন। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। বিপিএল ছাপিয়ে ক্রিকেটে টক অব দ্য টাউন ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিম দ্বন্দ্ব। মাঠের বাইরে একের পর এক ঘটনায় টালমাটাল ক্রিকেট বোর্ড। বিসিবি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সভাপতি ফারুক আহমেদের সাথে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় সমালোচনার ঝড় বইছে। বিপিএল এর সিলেট পর্বে দুই কর্তাই গণমাধ্যমে কথা বলে সমালোচনার পালে হাওয়া দেন, যা তৈরি করেছে বিব্রতকর পরিস্থিতির। যে ঘটনাকে ক্রিকেটের জন্য লজ্জার বলে মন্তব্য করেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে, আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে, যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন, ইটস ভেরি ফানি এন্ড লজ্জাজনক আমাদের। তবে মূল দায় নাজমুল আবেদিন ফাহিমের দিকে দিচ্ছেন খালেদ মাহমুদ। বিসিবির ক্ষমতা বন্টনে লাভ ক্ষতির হিসাব দেখছেন ফাহিমের আচরণে। আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না, আমি পদত্যাগ করবো, এটা লোভ লালসা। জাস্ট আমার এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে যে আমার টিকিট অপারেশন নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন? ইফ আই এম আ পারসন টু সার্ভ হিয়ার, তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন? উনি কি টিকিট অপারেশনের মাস্টার? একই সঙ্গে খোলাসা করেছেন কেন বিপিএল এ অধিনায়কত্ব করছেন না লিটন দাস। খুব দ্রুতই এই ডানহাতি ব্যাটার ফর্মে ফিরবেন বলেও প্রত্যাশা তার। আমি বলি যে ট্রেনিং সিরিয়াসলি হবে না, এটা মানসিক একটা ব্যাপার থাকে। লিটনের ব্যাট কথা বললে ঢাকা ক্যাপিটালসকে আমার মনে হয় এত চিন্তা করতে হবে জয় করার জন্য। তাই বিলিভ যে লিটন উইল কাম ব্যাক টু হিজ ফর্ম ভেরি সুন। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শুরু করবে ঢাকা ক্যাপিটালস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এনসিএল টি-20-র দর্শক খরা কাটালো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিপিএল ক্রিকেট উৎসবে মেতেছে লাক্কাতুরা। প্রথম দিনেই কানায় কানায় পরিপূর্ণ ছিল গ্যালারি। তবে ঘরের মাঠে সিলেট হারায় হতাশ সিলেটের ক্রিকেট প্রেমীরা। তবে দুই দলের পারফরমেন্স মন কেড়েছে সমর্থকদের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেট মানেই দর্শক উন্মাদনা। পুরো গ্যালারি ছিল কানায় কানায় ভরপুর। ক্রিকেট প্রেমীদের পদচারণায় লাক্কাতুরা হয়ে উঠেছিল উৎসবের নগরী। অথচ কদিন আগেই এনসিএল টি-20 টুর্নামেন্টে প্রচারণার অভাবে দর্শক খরা ছিল গ্যালারিতে। দুপুর থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢল নামে স্থানীয় ক্রিকেট প্রেমীদের। ম্যাচ শুরুর আগে থেকেই বাহারি সাজে সেজে গ্যালারিতে প্রবেশ করেন তারা। স্বাগতিকদের ম্যাচ দেখতে ক্রিকেট প্রেমী সিলেটবাসীর উন্মাদনা চোখে পড়ার মতো। সময় গড়ানোর সাথে সাথে দর্শকদের জোয়ার নামে। সিলেটে বিসিবির এই আয়োজনে মুগ্ধ ক্রীড়ামোদীরা। সিলেটে ক্রিকেটের যে উন্মাদনা সেটাকে কাজে লাগানোর জন্য বিসিবি আরো বেশি বেশি করে ম্যাচ, বেশি বেশি করে টুর্নামেন্ট এখানে দেবেন। বিপিএলে বেশ সাড়া পড়েছে। আমরা দেখতে পেয়েছি যে উপচে পড়া ভিড় এবং স্টেডিয়াম প্রায় কানায় কানায় পূর্ণ ছিল। কঠোর নিরাপত্তা ছিল গোটা লাক্কাতুরা ঘিরে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে ও দর্শকদের নিরাপত্তা দিতে পুলিশ, র্যাব, আনসার ও সেনাবাহিনী ছিল তৎপর। তবে ঘরের মাঠে সিলেট হারায় গ্যালারি ভর্তি দর্শকরা ফিরলেন এক বুক হতাশা নিয়ে। অনেকে আবার জানালেন মাশরাফি বিহীন সিলেট স্ট্রাইকার্সের ব্যর্থতার কথা। খেলা অনেক সুন্দর হয়েছে, দুঃখজনক বিষয় কিছু রানের জন্য আমরা হেরে গেছি। বোলিং এর কারণে আমরা অনেকটা ম্যাচ হাত থেকে চলে গেছে। আরিফুলের যে বোলিংটা হয়েছে লাস্ট ওভারে 23 রান দিয়েছে, ওইখানে আমাদের ম্যাচটা হাত থেকে চলে গেছে। বোলিং লাইনে ভালো কিছু চেঞ্জ নিয়ে আসেন, এখন অধিনায়কটা সবার আগে চেঞ্জ করেন, এরকম টিম ম্যানেজমেন্ট আমরা হতাশ। প্রায় 18,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি অধিকাংশই ছিল দর্শকপূর্ণ। চায়ের শহর সিলেটে বিপিএল উৎসব এখন তুঙ্গে। দর্শক উন্মাদনায় ভরপুর লাক্কাতুরা। ঘরের মাঠে জয়ে ফিরতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন।
গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবারের। এবং বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরে সমাবেশ, নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। এই ছিল প্রবাসের সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।